প্রবলেম দেখাইছে আমাকেও যে ভাই আপনি যে এটা লোকাল হোস্ট দিয়ে যে আপনার যে গুইও করছিলাম আর কি আমরা হয় না ভাই আমার লেগেন ওয়েবসাইট বানাইতে পারছি না যার সামনে প্র্যাকটিসটা করতাম পারছি না রং দেখায় আমার ল্যাপটপ ফর বিটার ভাই কইতাম পারলাম না ভাই 32 ফিট না 64 ফিট তো আমি এমনি আপনি যে লিংকটা দিছিলা ওই লিংকটা ডাউনলোড করছিলাম আচ্ছা তারপর ওইটা আমার যে কম্পিউটারে গিয়ে আমার পাঠিয়ে দিবা যে কম্পিউটার আছে আরে জি কম্পিউটারে যাইবা তারপরে দিস পিসি যাইবা গেট পাঠিয়ে যাইবা গিয়া তো অনলাইন দেখা যায় যখন 32 ফিট না 64 ফিট বুঝছেন জি জি এটা জাম্প যেটা দেখাই সেটা 64 ফিট 32 ফিট বাকি কিটা সমস্যা হয়েছে জাম্প ফলে ইনস্টল দিলাম জাম্প করে যাওয়ার পরে এক্সপ্লোরে গেছিলাম যে মানে পয়লা ডাউনলোড দিছিলাম এরপর থেকে ভাই খালি দেখায় না ভাই মানে আয় না ভাই আপনি যে যে ওয়েবসাইট কেমনে করছিলা ওগুতি ইউজ করা যাইব নাকি না এটা জাস্ট যে মোবাইলও এটা আছে না নেই ও মোবাইলও তো বাকি সবার কি অবস্থা মনে আর সব প্র্যাকটিস করছেন না এটা লাগছে বিষয়গুলো করছে ভাই হার্ড লাগে না ইজি লাগে তাহলে তো প্রথমকে মনে হয় দেখলাম কিছু স্টেপ দেখলাম বাকিগুলো রয়েছে বাকিগুলো দেখবো আজকে প্রথমটা প্রথমকে টিকা নামে খুলছিলাম যেটা আমরা তো ওখানে যে ব্যাক এন্ড অ্যাক্সেস আমার কথা শুনতে তো হয় আমরা ব্যাক এন্ড ওখানে যে অ্যাক্সেস করার লাগে আমরা ডব্লিউপি অ্যাডমিন দিলাম তারপরে ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম
তারপর আমরা পোস্টে আসলাম, অল পোস্টে যাইবো। অল পোস্টে যাওয়ার পর আমরা যে পোস্ট যেটা আছে আমরা পোস্টটা দেখতাম পাবো। আমরা যে পোস্ট যেটা আসলাম, তো আপনার ক্লায়েন্টের এরকম সেম পোস্ট সবগুলো দেখতে পারবো এখানে, যে আপনি কোনগুলো পোস্ট আছে ক্লায়েন্টের, এগুলো সবগুলো এখানে দেখা যাইবে। তখন আমরা এইটা যাইবো। তো আমরা দেখলাম যে কোনো যে ইমেজগুলো গেছে, ইমেজগুলো গেছে আপডেট দিচ্ছিলাম না, আপডেট না দেওয়া গেছে। তো আমরা কয়টা পয়েন্ট আসলাম? ম্যাপ পর্যন্ত দেখলাম ভাই। ডাজলত মাল্টিমিডিয়া মধ্যে দেখলাম মানে। জি আচ্ছা, তারপরে দেখো এরা ফোন থাকার কোনো বুঝতে সমস্যা তার লাগবে না। কালকে গত ক্লাসে কোনো জিনিস বুঝতে কারো সমস্যা হয়েছে না, প্র্যাকটিস করতে সমস্যা হয়েছে না? কোনো সমস্যা হয়েছে না? বাকি সব ঘুমাই দেয়নি, না ভাই আছে। প্র্যাকটিস করছিল না? সময় দিলেন লুচি প্র্যাকটিস করছিল না? যে আমার ওয়ার্ডপ্রেসটা করে সমস্যা করে, সেটা দেখায়। খালি নেটওয়ার্ক ফেল দেখায়। আর মানে অর্ধেক হয়ে গিয়ে ডাউনলোড হয়ে আবার অফ হয়ে যায়। কালকে ভাই রাইট সন্ধ্যা 7টা থেকে প্রায় 2টা মতো অবস্থা করছে। নেটওয়ার্ক স্লো মনে হচ্ছিল। অনলাইন রনি প্র্যাকটিস করছিল না? রনি দেদীপ আশা কথা হইলো আমার 2 দিন খেলা আছিল, আমি ও খেলা একটু ব্যস্ত আছিলাম আর কি, আর কম্পিউটারে বউ হয়েছে। ওই অবস্থা নেই। আর যেহেতু আর দিলওয়ারও সেম। দিলওয়ার পারছি না ভাই প্রপোজ করতে। আমার বাংলা একটা মেডিকেল ভর্তি, তো এত দৌড়াদৌড়ি শুরু গেছে। তখন এখন কাজ জমে যাব, ওই যে প্র্যাকটিস করছে না সবে, ও তো জমি যান না কাজগুলো। ভাই তখন ওদের যখন ক্লাস বাকি রইলো, আজকে দেখাই ওগুলো। তো অনপেজিসিও বিষয়গুলো হইলো, এসও যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণ প্র্যাকটিস হইলো। একদম প্র্যাকটিস না হলে কোনো সময় এগুলো আয়ত্ত আইতো না, বুঝছো? এগুলো আর কিছু দেখলে মজা হতো না। প্র্যাকটিস অনপেজিসিটা পুরোটা হইলো প্র্যাকটিস করতে হইবে। তো যেমন আজকে আমরা দেখলাম যে র্যাপ সাবহেডিং ইন এইচ টু টেক। তো র্যাপ ইন এইচ টু টেক বলতে কি, ধরুন আমরা যে আগে যে যেগুলো লিখতাম, আগে একটা বড় হয়। আচ্ছা, যে আমরা যে আগে কম্পোজিশন লিখতাম, লাইক কম্পোজিশন লেখার সময় আমরা যে ফেরা ফেরা দিতাম, মনে আছে নি? যে টপিক একটা থাকতো, উপরে যে পরে একটা টপিক থাকতো, তারপরে এটা মাঝখানে আমরা পয়েন্ট দিতাম। পয়েন্টগুলো মনে আছে নি আপনাদের? ভাই অনিমেষ অনিমেষ কি তো অবস্থা, তো লেট কি? বাড়িতেই ছিল ভাই, নাই, কারেন্ট নাই ঠিক মতো, নেটের সমস্যা তো ওই কারণে। বাড়ি কই?
হবিগঞ্জ কেমন আছো? বলাই সমস্যা। আপলোডের সময় দেখা যায় যে একটা ব্লগ আছে, যে ব্লগও লাইক অনেকগুলো পয়েন্ট থাকে, যে লাইক ফোকাসিং করে দেওয়া যায় যে তুই ফর এটা ধরো সাবহেডিং 1, তো সাবহেডিং H2 যে টেক যেটা, দেখুন আমি কেন আরেকটা বিষয় নিয়ে মাতিলাম, ওই যে টেক যেটা আছে, তো আমি এটা 11 প্রো যে মাত্রাম 11 আইফোন 11 প্রো নিয়ে মাতলাম। তো আমি বাদর পয়েন্টে গিয়ে আইফোন 11 প্রো ম্যাক্স নিয়ে মাতিলাম, 11 প্রো আইফোন 11 প্রো ম্যাক্স নিয়ে মাতিলাম। তখন আমি এটা কিতা করতে হইব, যে like আমার একটা সাবহেডিং দিয়ে দিতে হইব, সাবহেডিং 2, ওইরকম একটা কিওয়ার্ড পাবো। আমার কিওয়ার্ড অবশ্যই যে সাবহেডিং 2, যেটা সাবহেডিং 2 ভিতরে আমার কিওয়ার্ডটা থাকতে হইব। এই কিওয়ার্ডটা দেখার পর আমি লেখাটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি কেন ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ হয়ে যাইব। তারপর আমি কেন হেডিং 2 দেওয়া আছে, এখানে হেডিং 1 তো আমার আগে দেওয়াই আছে, আমরা হেডিং 2 দিব। এবং এটা আলাদা একটা বড় আইছে, নর্মাল লেখা থেকে জিনিসটা বড়। তো আমরা লাইক অনেক সময় যেটা হলো, যারা ব্লগের সময় যে আমরা কিওয়ার্ড জড়িত, আমরা মানে আমাদের টপিক জড়িত আর রিলেটেড কোনো কিছু কথা হওয়ার, তখন আমরা এই জিনিসটা আলাদাভাবে ফোকাস করতাম পারি, যে ব্যক্তি দিয়ে দিতাম পারি, যেটা আলাদা একটা পয়েন্ট দিয়ে উল্লেখ করতাম পারি। তো পয়েন্টটা উল্লেখ করার লেগে আমরা কিওয়ার্ডটা অবশ্যই সাবহেডিং 2 থাকতে হইব, দিয়ে আমরা অন্য লগে অন্য কিছু দিতাম পারি। লাইক আমরা আগে যেটা আছে আইফোন 11 ফলে যেটা আছে, ফলে আইফোন 11 প্রো, প্রথমে আমরা আইফোন 11 প্রো নিয়ে মারছি, তারপরে আমরা আইফোন 11 ম্যাক্স নিয়ে মাতলাম। এটা আমরা লেখাটা সিলেক্ট করবো, করার পরে এখানে ফ্ল্যাগ আপ পাবো, তারপরে এখান থেকে হেডিং 2 আমরা সিলেক্ট করে দেবো, অটোমেটিকলি এটা হেডিং 2 হয়ে যাবে। বুঝছেন নি? হেডিং 2, সাব হেডিং 2। আচ্ছা, আমরা কম্পিউটার অ্যানালাইসিসের কথা মনে আছে? কম্পিউটার অ্যানালাইসিসের পয়েন্টগুলো মনে আছে আপনার? আমরা যে কম্পিউটার অ্যানালাইসিস অনেকগুলো পয়েন্ট করছিলাম, মনে আছে আপনাদের? এসইও টাইটেল, তারপরে ইউআরএল, মেটা ডেসক্রিপশন, তারপরে ফার্স্ট 100 ওয়ার্ড, H1 টাইটেল, এগুলো মনে আছে না আপনার? তোমরা এনেই হলো এগুলো। তার নেম বলে গেছিল। তো আমরা যেগুলো করলাম কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়গুলো দেখা যায়, লাইক ধরো যে স্টার টাইটেল টেক, আমরা যে H1 টাইটেল তুকেছিলাম, যে H1 টাইটেল আমরা কিওয়ার্ডটা আছে কিনা, তারপর আমরা ইউআরএল তুকেছিলাম, তারপরে যে এটা তার আছে, তারপরে যে লাইক এখন যেমন এটা যে এখন যেটা পয়েন্ট হইল, এখন যেটা ড্রপ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ড, আমরা ফার্স্ট 100 ওয়ার্ড আগে তুকেছিলাম নি আমরা কিওয়ার্ডটা আছে কিনা। এটা ওই যে কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়গুলো কিন্তু এসসিও এর বিষয়, আমরা আগে তোকেই সিএল লাগে যে আমরা অন পেজ এটা পারফেক্টলি করবার লাগে। ড্রপ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট 100 মানে আমার ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে আমার কিওয়ার্ডটা দিয়ে দিতাম। তো আমি যদি যাই এখানে ফার্স্ট 100 ওয়ার্ড এবং প্রথম যেগুলো তাবো ওগুলো প্রথমে ফার্স্ট 100 ওয়ার্ড, আমি লেখাগুলো সিলেক্ট করলাম, এখানে আমার ওয়ার্ড কাউন্ট আছে, ওয়ার্ড কাউন্ট নাই। তো যখন আমি এখানে ওয়ার্ডগুলো সিলেক্ট করলাম, আমরা অ্যাডভার্টাইজ ক্লিক করে দেখলাম ওয়ার্ড ফট হয়েছে 60টা, তার মানে আমার বের নিচে আরো ওয়ার্ড আছে। যেন মানে কেন আমি দেখতে পাচ্ছি আমার ওয়ার্ডটা আছে কিনা না, আমার যে আইফোন 11 প্রো আমার যে মেইন যে কিওয়ার্ড যেটা, আমার কিওয়ার্ডটা এখানে আছে কিনা না।
যদি না থাকে তাইলে আমার এখানে যে সেন্টেন্স গুলো আছে ওখানে এটা আছে একটা সেন্টেন্সের লগে আমার ওয়ার্ডটা বইয়া দিতে হইবে, অবশ্যই অর্থপূর্ণ হইতে হইবে। আমি যে কোনো সেন্টেন্স আমার কিওয়ার্ডটা নিয়ে বই লইতে হবে, তাহলে আমি যে ইচ্ছা মতো আমি এখানে ওয়ার্ডটা বইয়া দিলে এলাম, এরকম না। কিন্তু আমার যখন তার এখানে ব্লগটা লেখা আছে, তো ব্লগের লগে অর্থপূর্ণ একটা যেটা অর্থ যে মিলে যেটা ওরকম অর্থ মিলাই একটা আমার কিওয়ার্ডটা দিতে হইবে। যদি কিওয়ার্ডটা দেওয়া না থাকে, তো এখানে আইফোন 11 প্রো দেওয়া আছে, এলাকা আমি এটা দেওয়া লাগে না। যদি দেওয়া না থাকে তাইলে আমার এখানে ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে একটা সেন্টেন্সটা মিলাইতে হইব, অর্থ বুঝতে হইব, অর্থ বুঝেই আমার কিওয়ার্ড যেটা আছে আমার কিওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স বয়া দিতে হইব। বিষয় বুঝছেন নি ফার্স্ট 100 ওয়ার্ডের বিষয়টা? ডব্লিউ কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ড এটা বুঝছেন নি? যে যদি কিওয়ার্ডটা দেওয়া না থাকে ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে, আপনি অবশ্যই একটা সেন্টেন্সের লগে মিলাইয়ে আপনাকে আপনার কিওয়ার্ডটা বয়া দিতে হইব। সেন্টেন্সের লগে মিলাইতে হইব, মানে সেন্টেন্সের লগে তো অর্থটা ঠিক থাকে, ঠিক থেকে আপনি আপনার কিওয়ার্ডটা বয়া দিতে হইব। তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন হলো যে আমরা ঢুকাইছিলাম যে সাইট ডিজাইন, কম্পিউটার অ্যানালিসিসে আমরা সাইট ঢুকাইছিলাম, মানে যে সাইট ডিজাইন মনে আছে নি আপনার? সাইট ডিজাইনের কথা মনে আছে নি? যে এটা মোবাইল ফ্রেন্ডলি না মোবাইল ফ্রেন্ডলি কিনা মোবাইল ফ্রেন্ডলি না, মনে আছে? মনে আছে আপনার? যে ওখানে থেকে অনেকে ভুলে গেছে। এলা বললো হইব নি আপনারা? তো বিষয় হলো যে আমার যে ক্লায়েন্ট সাইট যেটা, এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা না, প্রত্যেকটা সাইটও কিন্তু দুইটা লাইভ, মানে এটা হলো ডেস্কটপ মোড আর একটা হলো মোবাইল মোডের লাইভ, দুইটা লাগি বানানি। তো আমার এটা দেখলাম যে মোবাইল ফ্রেন্ডলি কিনা, তো আমি মোবাইল ফ্রেন্ডলি দেখার লাগে যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট নামে একটা সাইট পাইলাম। এই হলো গুগলের নিজস্ব সাইট। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। তো এখানে আমি আমার ক্লায়েন্টের ইউআরএলটা জানিয়ে দেই, তাইলে আমি কেন দেখলাম এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা না, বুঝছেন? কতটুকু মোবাইল ফ্রেন্ডলি বা কিরকম। আমি নর্মালি একটা কিওয়ার্ড আনি এখান থেকে, টেস্ট দেব। আচ্ছা, অন পেজে চেক করার লাগে মূলত হইছে গিয়া কোনো টুল এক্সটেনশন বা কিছু ইউজ করা হয় নাই, যে সবগুলা রুলস আইছে কিনা ইয়েস নো দেখাইবো। সবগুলো দেখাই। ওটা ইও স্টেশনে স্টেশন যে সবুজ বাতি জ্বলবো। হুম, তো দেখো এটা দেওয়া আছে যে মোবাইল পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। তো যদি এটা পেজ মোবাইল ফ্রেন্ডলি না হয়, তাইলে এটা আমরা ক্লায়েন্টরে হইতে হইব যে তোমার এটা মোবাইল ফ্রেন্ডলি না, তুমি তাড়াতাড়ি এটা মোবাইল ফ্রেন্ডলি করো। তারা এটা স্ক্রিনশট নিতে পারো, যেটা পেজের স্ক্রিনশট মানে যেটা মোবাইল ফ্রেন্ডলি না, তো এটা তারা ইনফর্ম করতে হবে যেটা মোবাইল ফ্রেন্ডলি না, তারপর তার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি করে দিতে হবে। আপনার যদি ওয়েব ডিজাইন কাজ পাবেন,
যদি ডেভেলপার কাজ করেন তাহলে আপনি কাজ দিতে পারেন যে তুমি হইতে পারেন যে আমি কাজটা পারি তাহলে আমার দিতে পারেন আমি এটা ডেভেলপ করে দিতাম পারি যে মোবাইল ফ্রেন্ডলি করে দিতাম পারেন আদারওয়াইজ সে নাইলে তার ডেভেলপারটা দিয়ে দিয়া এটা মোবাইল ফ্রেন্ডলি করিয়ে নিতে তো এটা অবশ্যই এটা চেক করে দেওয়া বা যে তার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা না তারপরে হয়েছে ইউজ আউটবাউন্ড লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক এই জিনিসের অর্থ কেউ বুঝেনি আউটবাউন্ড লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক এই দুইটা জিনিস কেউ বুঝেনি এটা পঞ্চায়েত আউটবাউন্ড লিঙ্ক মানে কি আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক আউটবাউন্ড অথবা এক্সটার্নাল লিঙ্ক বলতে কিতা বুঝেন এক্সটার্নাল কোনো লিংক লাইক আমি বুঝাইতাম চাইলাম যে ধরো রিলেটেড আমার পোস্ট রিলেটেড কোনো কিছু আমি রেফারেন্স দিতাম চাই যাতে ও লিংক ক্লিক করলে ও জায়গা পেয়ে যায় গিয়া এই লিঙ্কটা কার হইব এটা মানে এটা আমারও হইতে পারে আবার মনে করো যে আমার কোনো ব্লগ বা আমার কোনো এক্সটার্নাল বা আমি লেখছি বা আদার্স কোনো পিপলের রেফারেন্স জানার লাগিয়ে দিলাম পারি আমি যে ওয়েবসাইটে কাজ করলাম ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি যে ওয়েবসাইটে কাজ করলাম কয়ে বাকি সব ঠিক আছে আউটবাউন্ড বা এক্সটার্নাল লিঙ্কটা জিনিসটা হইলো আমি যে ওয়েবসাইটে কাজ করলাম এই ওয়েবসাইটের লিঙ্কটা এই লিঙ্কটা হইলো অন্য ওয়েবসাইটের আউটবাউন্ড লিঙ্ক অন্য ওয়েবসাইটের লিঙ্কটা হইতো অন্য ওয়েবসাইটের কোনো লিঙ্ক রেফারেন্স লিঙ্ক যেটা দিয়ে দিব এটা হলো আউটবাউন্ড লিঙ্ক মানে আমার ওয়েবসাইটও এমন কোনো টপিক নিয়ে মাতলাম বা টপিক মাতার সময় অনেক কোনো একটা কিওয়ার্ড আইছিল কোনো একটা বিষয় আইছে যে বিষয় নিয়ে আমার ওই বিষয়টা নিয়ে আমি অন্য কোনো ওয়েবসাইটের রেফারেন্স দিলাম এটা হলো আউটবাউন্ড লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্কটা হইলো যে আমার ওয়েবসাইটের কোনো একটা ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো বুঝছেন আমি মাতিলাম আইফোন 11 প্রো নিয়ে তখন হঠাৎ মাঝখানে লেখা এলো যে আইফোন 11 আইফোন 8 নিয়ে 8 প্লাস বা 7 প্লাস নিয়ে মাথায় তখন আমরা এখানে আইফোন 7 প্লাস নিয়ে যদি আমার কোনো ব্লগ একটা লেখা থাকে আমার ওয়েবসাইটে তখন আমি ওই ওয়েবসাইটে যদি আমার যে ওয়েবসাইটে যে ব্লগ আছে ব্লগের লিঙ্কটা যদি আমি লিঙ্ক আপ করে দিই তখন ওইটা ইন্টারনাল লিঙ্ক আর ধরেন আমার এখানে আইফোন 6 নিয়ে কোনো ব্লগ নাই তো আমি আইফোন 6 নিয়ে কোনো একটা কথা কইছি তখন 6 রেফারেন্সটা আমি দিব অন্য কোনো ওয়েবসাইটে তখন এটা হইলো আউটবাউন্ড কথা বুঝছেন না কারো কনফিউশন তাহলে হয় বুঝছি ভাই কারো কনফিউশন আছে না ভাই আবার কইবেন একটু আচ্ছা আউটবাউন্ড লিঙ্ক ধরুন আমি যে ব্লগও যাই ওই যে ব্লগ আছে ধরেন ওই যে ব্লগ আছে ব্লগের এখানে ধরেন এটা আইফোন 8 প্লাস আমি হঠাৎ আইফোন 8 প্লাস নিয়ে মাতিলাম বুঝছেন মানে আইফোন 11 প্রো তো আমার মেইন টপিক তো হঠাৎ আমি মাঝখানে গিয়ে আইফোন 11 মানে কইলাম যে আইফোন 8 এর সিমিলার রাখি আইফোন 11 প্রো বানানো হয়েছে আমি আইফোন 8 এর বিষয়টা যখন মাতিলাম তো আইফোন 8 নিয়ে যদি 8 প্লাসটা নিয়ে যদি আমার ওয়েবসাইটে আছে তোমাদের একটা তো ব্লগ তা বই রকম নাই আমার ওয়েবসাইটে আরো তো ব্লগ তা বলা নেই বার্টিকে তা বলা নেই জি তো আইফোন 8 প্লাস নিয়ে যদি আমার কোনো ব্লগ থাকে বা আর্টিকেল থাকে তো ও যে ব্লগের যে লিংকটা আছে ইউআরএল তো বুঝুন ব্লগের তো ইউআরএল তো বুঝুন ব্যবহার করেন না তো ও যে ব্লগের ইউআরএলটা যদি আমি ও যে লেখা যে করলাম করার পরে আমাদের আইফোন 11 8 নিয়ে যদি কোনো ব্লগ থাকে তো আমি ওটা লেখাটা সিলেক্ট করার পরে এখানে লিংক করে যেটা আছে ইনসার্ট এডিট যে লিংক যেটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার ওই যে ব্লগের যে লিংকটা আছে আমার লিংকটা যদি আমি এখানে দিয়ে দিই অবশ্যই সেটিংয়ে যাইবা সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপডেট দিয়ে দিবা যদি ওই লিংকটা যদি লিংক আপ করে দেয় তাহলে এটা হইব ইন্টারনাল লিংক মানে ইন্টারনাল ভিতরে যেটা লিংক আছে ইন্টারনাল লিংক বুঝছেন নি জি জি ভাই যদি আমার ওয়েবসাইটের কোনো ব্লগর বা আর্টিকেল বা কোনো কন্টেন্টর যদি আমি লিংকটা লিংক আপ করি এটা হইব ইন্টারনাল লিংক তো এটা কিন্তু ব্যাকলিংক হিসাবে কাজ হয় বুঝছেন এটা ব্যাকলিংক হিসাবে কাজ হয় তারপরে ধরেন আমার কেন ম্যাকবুক নিয়ে আমার কোনো ব্লগ নাই আমার কোনো আর্টিকেল নাই তখন আমি সেটা ম্যাকবুক নিয়ে কোনো রেফারেন্স দিতাম তো আমি যদি ম্যাকবুক নিয়ে যদি কোনো রেফারেন্স দিতাম চাই তাহলে আমি কোনো ম্যাকবুক নিয়ে কোনো একটা রেফারেন্স দেওয়ার লাগে যাই
এগুলো একটা লিঙ্ক মানে এটা জন্য একটা ম্যাকবুকের লিঙ্ক। ম্যাকবুক আমি এগুলো মানে বিষয় দেখার বিষয় নয়, জাস্ট আমি দেখাই দিই। তো এটা হলো ম্যাক, আর পাশের বাসন পাতি গুলো ভাঙিয়ে দিলাম। আমি যখন ম্যাকবুক নিয়ে কোনো একটা রেফারেন্স দিব অন্য কোনো ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের যদি একটা ও ওয়েবসাইটের যখন লিঙ্ক দিব তখন আমি ওপেন লিঙ্কের নিউ ট্যাব জিনিসটা অন দিয়ে দিব। এই জিনিসটা on কারো কাছে লেখা হইব। আমাদের যদি কথা বুঝছেন না বুঝলে হয়। একবার রিপিট করলে ভালো হয় আর কি। তো আমরা ইন্টারনালি যে আমার ওয়েবসাইটের তানিম শুনছেন আবার এটা বুঝছেন তানি ছিল আচ্ছা ঠিক আছে। তো ওই যে লাইভ যে অন্য কোনো জেনে বিলন যেটা আর আতিস আর ব্লক করে দাও। তো ব্লক করার সময় আমি ও জিনিসটা একটা টপিকটা উল্লেখ করা হয়েছে, বা ওই যে আইপ্যাড যেটা আছে আইপ্যাড নিয়ে আইপ্যাড আমার কোনো লোগো মাঝে ব্লগ আছে আমি আপনার লিঙ্কটা আমি পাইলাম আমার অন্য ব্লগর আমার ব্লগটা যদি আমি ও আমার এই ব্লগ লিঙ্কটা করে দেই তাহলে ইন্টারনাল লিঙ্ক আপনি করবা করিয়া লিঙ্কও যাইবা সেটিং আছে সেটিংয়ে যাওয়ার তখন আর এটা ইন্টারনাল লিঙ্ক করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ ট্রাফিক তো ঘুরে ফিরি আমারও ওয়েবসাইটও থাকে। যখন ধরেন ওই যে ম্যাকবুক নিয়ে যখন মাতামাতি হয়, তো ধরেন আমার ওয়েবসাইটে কোনো ম্যাকবুক নিয়ে কোনো ব্লগ নাই, আমি অন্য কোনো ওয়েবসাইটের রেফারেন্স যে অন্য কোনো ওয়েবসাইটের রেফারেন্স দিতাম, তখন আমি ম্যাকবুক নিয়ে আমি গুগল থেকে অন্য কোনো বালা কোনো ওয়েবসাইটের যে লিঙ্কটা নিয়ে দিব, লিঙ্কটা যখন এখানে আমি লিঙ্কটা করিয়ে দিব তখন এটা হইব এক্সটার্নালি, অন্য কোনো সাইটে যখন লিঙ্কটা করে দিব তখন আমি ইউআরএল গিয়ে আমি ওপেন এ নিউ ট্যাব দিয়া আমি অ্যাড লিঙ্ক দিয়ে দিব। বিষয় বুঝছেন নি? তো ধরেন আপনার ওয়েবসাইটে কোনো ব্লগ বা কন্টেন্ট মানে নতুন ওয়েবসাইট, এটা হলো আপনার ফার্স্ট কন্টেন্ট, এটা হলো আপনার ফার্স্ট কন্টেন্ট, তখন আপনি ইন্টারনাল লিঙ্ক কিলা দিবা, বুঝছেন? আপনার তো এটা কোনো ব্লগ বা কন্টেন্ট আপনার প্রথম কন্টেন্ট, মানে যে প্রথম থেকে শুরু নতুন শুরু হয়েছে,
পিক যে পিক রিসাইজ নামে যে সাইটটা আছে, এগুলা প্রচুর সাইট আছে পিক রিসাইজ। তো এগুলা থেকে গিয়ে আপনি চোজ ফাইল দেওয়ার পরে এখান থেকে এগুলা ছবিগুলোর কোয়ালিটি আপনি হওয়াই দিতে পারেন। ছবি রেজলিউশনটা সেম থাকবে, রেজলিউশন সেম থাকবে, শুধুমাত্র এমপিটা কমে যাব, বুঝছেন? 50% সিমিলার। তাহলে কাস্টম সাইজে আমি কত সাইজ চাইলাম, সাইজটা দিয়া এখানে কত সাইজ চাইলে সাইজটা দিয়া আপনি এখানে পরে এটা সেভ করতে পারবেন। বুঝলেন? সাইজটা মানে আপনার যে মানে পিক্সেল ওয়েট হাইট যেগুলো আছে ওগুলো দিয়ে আপনার ইমেজের যে রেট আছে এমবি যেটা আছে এমবিটা কমে যাব, দিয়ে আপনার কত সাইজের ও সাইজের এটা রেজলিউশনটা ভালো থাকবো, আর একটা আপনি ডান রিসাইজ দিলে তো এটা রিসাইজ করে দিয়ে দিব। ওইরকম যেগুলো লাইক ধরেন 5-6টা পিকচার আপনি যেগুলো নর্মাল যেগুলো এগুলো দিলাম, তো ধরেন আপনার ওয়েবসাইটটা অনেক আগর, আপনার ওয়েবসাইটে অলরেডি অনেকগুলা পিকচার হয়ে গেছে, অনেকগুলা পিকচার আপলোড হয়ে গেছে, তখন আপনি এটারে দিয়ে করবা কিনা ইমেজগুলা দিয়ে করবা কিনা। আর কোন সময় লেখা পড়ার সময় এটা আপডেট দিয়ে রাখবা, বুঝছেন? যেগুলা করবা করার পর এটা আপডেট দিয়ে রাখবা, নাহলে আপডেট না দিলে এগুলো যাই করবে। তো এটা কথা আসলাম যে আপনাদের একটা ওয়েবসাইটে অনেকগুলা ইমেজ আপলোড দিলাইছে, অনেক ব্লগও দিলাইছে, এখন এগুলা যে করবা কিনা, ঠিক করবা কিনা। বুঝছেন? এখন এগুলো ঠিক করবা কিনা, ঠিক করার কোনো উপায় আছে? বুঝলেন আমার কথা? আপনারা যে আপনার অলরেডি তো নয়, এগুলো তো প্রত্যেক অনেকগুলো আপনারগুলো ব্লগ আছে, কন্টেন্ট আছে, আপনার সবগুলা পিকচারগুলো আপলোড দিয়ে দিলাইছে, তখন আপনি এইটারে তখন এটা এখন ঠিক করবা কিনা এইটারে। এডিটে গিয়ে আবার রিসার্চ করবো। তো ইন্টারভিউ আপনার সবগুলো একটা খাটতে হইব, অলরেডি প্রসেসরে খাটিতে হইব, তারপরে ডাউনলোড করতে হইব, ইয়া ওই রকম ঝামেলা নেই, সেগুলো খাটতে হইব। তো একটা প্লাগইন আছে, আমরা প্লাগইন দেখব এড নিউ থিম, তারপর একটা আছে স্মাশ নামে, তো এখানে একটা প্লাগইন আছে স্মাশ নামে প্লাগইন। এখান থেকে এখানে লেখা যাবে যে স্মাশ কর্পেস ইমেজ অপটিমাইজার, তো থেকে ধরুন একটা আপনি ইনস্টল করে নিলাম। আচ্ছা, তো আমরা যে এসিও যে রুলস গুলো বুঝতে হওয়ার কোনো সমস্যা আছে না? যে রুলস গুলো যেগুলো দেখছি 1 2 3 4 5 6 যে রুলস দিয়েছে, এগুলা আসলে কোনো বুঝতে কোনো সমস্যা আছে না? এগুলো আসলে বুঝতে কোনো সমস্যা তাহলে হয়? এবার কোনো রুলস বুঝতে সমস্যা হয়েছে না? জি না ভাই। আচ্ছা, তো এগুলা ওই যে রুলস এগুলা কিন্তু
একটা সাইট আছে যে সাইটটা হলো backlinko.com। আমাদের যে আপনার লিংক দিছিলাম backlinko এই লিংকটা দিছি আপনাদের। এই সাইটে তো আমার লিংকটা দিয়ে দিছিলাম মনে হয় বুঝছিলেন। তো দেখুন এখানে যদি আমি যাই এখানে দেখতাম পারবো যে এখানেও স্টেপ গুলো আছে। যখন কইছে use your target keyword in the first 100 word, তারপরে wrap your blog post title h1 tag বানাইতা, subheading text to tag, তারপরে keyword frequency টা হলো যে আমার ওয়ার্ডটা আমার ব্লগ 3 থেকে 4 বার ওয়ার্ডটা ইউজ করতাম, বুঝছেন ওয়ার্ডটা ইউজ করতাম। তারপরে হলো ইউজ আউট এক্সটার্নাল বা আউটবাউন্ড লিংক, তারপরে অপটিমাইজ ইউর ইউআরএল। আমরা অপটিমাইজ করতাম না ইউআরএলটা, আমরা অপটিমাইজ করতাম পারিনি, ইউআরএল অপটিমাইজ করতাম পারিনি আমরা। আপনারা মনে ভুলে যাই মনে সব নাকি তা। তারপরে দেখেন এখানে ফন্ট লোড ইউর টাইটেল টেক, আমার টাইটেল টেকটা দেওয়ার কথা বল। তারপরে ইউজ টাইটেল টেক মডিফায়ার তো আর জানি। তারপরে ইউজ ইউনিক কিওয়ার্ড রিচ মেটা ডেসক্রিপশনটা বাকি রয়েছে, এটা আমরা দেখলাম সামনে। এখানে রোডস যেগুলো আছে রোডসগুলো আমরা জানি, ইউনিক কন্টেন্ট এগুলো কন্টেন্ট রাইটারের কাজ। ওই যে রোডস যেগুলো দেখলাম সারাতে এগুলো রোডসগুলো আমরা পারিনি, এগুলো আমরা পারিনি। ওই যে ফার্স্ট থেকে রোডস যেগুলো আছে ইউজ ইউর টার্গেট কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 100, এগুলো পারিনি রোডসগুলো আমরা। জি ভাই। তাইলে এগুলো হইলো অন পেজের কদিন পরে পরে স্টেপগুলো চেঞ্জ হয়। আগে স্টেপ কতগুলো আছে, এখন স্টেপগুলো কমাই আনছে 7টা না 8টা। তো ওই সবগুলো স্টেপগুলো লাগে, স্টেপগুলো backlinko.com তাই কেন প্রায় সময়গুলো স্টেপগুলো চেঞ্জ হয়, যেমন গুগল অ্যালগরিদম কিন্তু কতদিন পরে পরে চেঞ্জ হয়, বুঝছেন। গুগল অ্যালগরিদমটা কতদিন পরে পরে চেঞ্জ হয়, যখন চেঞ্জ হয় তখন এগুলো এক্সেল রুলসগুলো পাল্টানো চেঞ্জ করা লাগে। তো চেঞ্জ করলে যখন তারা backlinko.com তারা রিসার্চ করিলে পরে তারা স্টেপগুলো দিয়ে দিলে কোনগুলো কি রকম আছে। আচ্ছা, তো আমরা ব্রেক থেকে আমরা ওরকম তো বুঝছেন তো সব রানি। আমরা ব্রেক থেকে আমরা 11টা 10 দিকে আইব, বুঝছেন ব্রেক থেকে। আচ্ছা, তো আমার কাছে যে ইমেজগুলো যেগুলো অপটিমাইজ করা লাগে একটা এক্সটেনশন যেটা হলো স্মাশ, তো এটা অ্যাড করলাম, অ্যাক্টিভ দিলাম, বলে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হওয়ার পরে আমি ক্লিক করে ড্যাশবোর্ডে যাই, স্মাশার ড্যাশবোর্ডে যাই। যাওয়ার পরে দেখুন এখানে লেখা থাকবে রিচেক ইমেজ। লেখা থাকবে যে রিচেক ইমেজ, আপনার যেগুলো ইমেজ আছে এখানে আপনারা রিচেক করতে পারবেন। থেকে আপনি ওখানে আপনার যে ইমেজ যেগুলো আছে এখান থেকে এটা ক্লিক করার পর আপনার সবগুলো যে ইমেজ যেগুলো আছে ইমেজগুলো অটোমেটিক্যালি তারা ইয়ে করে দিবে, রিসাইজ করে দিবে। এখানে ফলে আপনি রিচেক করতে পারবেন যে আপনার ইমেজ কটা আছে, কিরকম টোটাল সেভিং কিরকম কিতা আছে, এখানে সবগুলো আপনি কেন দেখা পাবেন। রিসাইজ সেভিং যখন দেখা আছে ইমেজ রিসাইজ সেভিং কতক্ষণ সেভ করছে, কটা ইমেজ আছে, এগুলো সবগুলো এখানে আপনি দেখতে পারবো। আপনি যখন অনলাইন যেটা আপনি যখন অনলাইন যাবো ক্লায়েন্টে যখন সাইট যাবো তখন এটা করতে পারবো। আমরা এখান থেকে ব্লগ স্মাশ না হলে আপনার এগুলো সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা কোনো জিনিস আমরা নিচের দিকে স্মাশে যাই, ড্যাশবোর্ডে যাই। তারপরে আমরা হইলো যে মোবাইলে আমরা যখন ক্লিনার ইউজ করি, মোবাইলে আপনারা ক্লিনার ইউজ করেননি,
বিভিন্ন মোবাইলে যখন ক্লিনার থাকে জাঙ্ক ফাইলগুলো খাটে, আপনারা ক্লিনার ইউজ করেন নি মোবাইলে? জি না ভাই। ইউজ করেন না ক্লিনার? আছে তো ভাই, মোবাইলে তো থাকে এখন। সব মোবাইল দিয়ে থাকে তখন ক্লিনার দেখা দিয়ে থাকে। তা সেম মোবাইল ক্লিনার গুলা কিতা করে যে জাঙ্ক ফাইল গুলা যে করে যা র্যামটা কিছু খালি করে দেয়। তো যেটা ওয়েবসাইটে সেম ওইরকম অনেকগুলো জাঙ্ক ফাইল বা যেগুলো আছে ক্যাচ ফাইল যেগুলো এগুলা জমে যায়। তো এগুলা প্লাগ ইন দ্বারা এগুলা খাটা যায়। তো এগুলা সেম প্লাগ ইনে যাইবা, প্লাগ ইনে যাওয়ার পরে অ্যাড নিউ যাইবা, তারপরে এখানে লিখবা ক্যাচ, ক্যাচ এখান থেকে যে কোনো একটা এক্সটেনশন অ্যাড করে নিব। প্লাগইন অ্যাড করে নেওয়ার পর প্লাগইন অ্যাড করে ফেলে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পরে এটা অ্যাক্টিভ হলো। তো যে করলাম যেটা মোবাইলে যেরকম ক্লিনার গুলো আছে বিভিন্ন জাঙ্ক ফাইল যেগুলো হাঁটে খারাপ মোবাইল স্পিড বাড়ায়, ওগুলা সেম ওয়েবসাইটে যেগুলো আছে এগুলো হাঁটলে ওয়েবসাইটে যেগুলো স্পিডটা বাড়ে প্লাগইন দিয়ে এটা হলে। তখন এখানে উপরে হয়েছে ক্লিয়ার অল ক্যাশ, তারপরে এখানে ডিলিট ক্যাশ অল অ্যান্ড মিনিফাইড ক্যাশ সিএসএস। তো ওগুলা করলে ওয়েবসাইটের স্পিডটা বাড়ে, যেরকম মানে বুস্ট স্পিড মানে বুস্ট সাইট স্পিড যেটা, যে বুস্ট সাইট স্পিড ওইটা বাড়ে। তো ওইগুলা জাঙ্ক ফাইল দুইটা জিনিস লাগে, আমরা স্মাশ লাগে, তারপর ডাব্লিউপি ফার্স্ট কেচার মানে বা কেচ যেটা ফাইল, দুইটা আমরা প্লাগ ইন অ্যাড করে নিই। তো আমরা তো এসইও করলাম, আমরা যে এসইও করছি কেন যে ওই যেটা আমরা এসইও করছিলাম, তো আমরা যে এসইও যেগুলো করছি, তো এসইও যে করছি যে স্টেপগুলো ফলো করছি ঠিক আছে, স্টেপগুলো ফলো করা, বাট আমরা যে এসইও কনফার্ম হইছে বা এসইও হইছে এটা আমরা বুঝতাম পারি আর না। আমরা তো স্টেপগুলো ফলো করছি, বাট আমরা যে এসইওটা হইছে পারফেক্টলি এটা বুঝে জানি। জি না। এটা বোঝার লাগি একটা এক্সটেনশন এটা প্লাগইন আছে। তো প্লাগইনটার নাম হলো ইয়োস্ট এসইও। এই গেলে আবার ইয়োস্ট এসইও। তো অল্প এসইও অনেকে এসইও দিয়ে কাজ করে, অনেকে আরো দুই তিনটা বিভিন্ন এক্সটেনশন ওগুলা দিয়ে কাজ করে। তো এখন সবচেয়ে বেশি পপুলার হলো ইয়োস্ট এসইও। তো ইয়োস্ট এসইও যেটা আছে ওটা দিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা সেটা হইছে কিনা না। এটা আমরা ইনস্টল করি, ইনস্টল দিয়ে একটু সময় লাগবে। আপনারা সবে ইউএসটিসিটা সবে ইনস্টল করে নিবে। ইউএসটিসিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়ান পেজ এসিওর লাগে। ইউএসটিসির প্রচুর কাজ আছে, ইউএসটিসি কনফিগারেশন, তারপরে ইউএসটিসি যে আমরা দেখতাম পাই যে আমরা যে ভুল কোনগুলো হয়েছে, আমরা এগুলো প্রবলেমগুলো আমরা ইজিলি বার করতাম পারি। তো ইউএসটিসি প্লাগইনটা সবে এড করে নিব। আচ্ছা, তো ক্লায়েন্টের সময় নিত না, ক্লায়েন্টের সময় নর্মালি হইব। যদি কোনো সময় কেউ এটা প্রবলেম হয়, এটা ওইতে প্রবলেম হয়, তাইলে আপনারা কিতা করবো, আপনারা ম্যানুয়ালি করবো। এটা তো আপনারা প্লাগ ইন ওইরকম করছে, ম্যানুয়ালি কিলা করবো। ম্যানুয়ালি করার বিশিষ্ট হইলো যে আপনার wordpress.org যাইবা, যাওয়ার পরে এখানে আপনার লেখবা ইয়োস্ট এসইও। তো এই যেটা আইবো এটা ডাউনলোড করে নিবা। একটু সময়টা তো সময় লাগতো না, ক্লায়েন্টের যেটা অনলাইন যেটা সে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এটা অফলাইন এর লাগে একটু সময় লাগে। ক্লায়েন্টের যেটা তখন অনলাইন, তখন এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি সেটার অফলাইনে যেটা এরকম করতে প্রবলেম হয় তাহলে তারা ওরকম এটা ডাউনলোড করে নিবা প্রথমে।
ম্যানুয়ালি কিলা করবা তো ম্যানুয়ালি আপনার ডাউনলোড হইব ডাউনলোড হইলে আপনার ডাউনলোড আইব জিনিসটা আপনার কপি করবা কপি বা কাট করবা পরে আপনার যে জাম্প আছে জাম্পও যাইবা জাম্পও যাওয়ার পরে এক্সপ্লোর ডাবল ক্লিক করবা করার পরে আমরা তো লোকাল হোস্ট এইচটিডক্সও করছি এইচটিডক্সও যাইমু যাওয়ার পরে আমরা যে ফোল্ডার করছি আমরা যে ডোমেইন যেটা আছে আমরা ডোমেইনও যাইমু যাওয়ার পরে তখন এখানে লেখা আছে ডাব্লিউপি কন্টেন্টও যাইবা তারপরে তখন এখানে লেখা আছে প্লাগইন এখানে যাইবা যাওয়ার পরে আপনি এখানে আপনারটা এখানে পেস্ট করে দিবা একটু ঝামেলা তারপরে এটা এক্সিট হেড করবা তো আপনারটা এখানে এক্সিট হেড হয়েছে তারপর আপনি এখানে আমার সাইটে যাই তাহলে আমি এখানে নর্মালি দেখতাম পাবো এখানে প্লাগইন আছে আমার ইউএসটিসিটা প্লাগইন এখানে আছে আমি জাস্ট এখানে একটি ভরে দেব বিষয় বুঝছিনি তাহলে আমি ম্যানুয়ালি ক্লিক করতাম Yeah. দেখুন ম্যানুয়ালি আপনারা অনলাইনে কিন্তু এরকম লাগতো না যখন ক্লায়েন্টের কাজের সময় শুধুমাত্র এড নিউজ গিয়া ইউএসটিসি লিখে যেটা হয় ওরকম করলে আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে ইনস্টল দিলে অটোমেটিক্যালি সাথে সাথে হয়ে যাবে তো লাইক হাইস্ট 1 মিনিট সময় লাগবে ওই যদি আপনারা যে নরমালি যখন করতে যাইবা আপনারা নরমালি যখন করতে যাইবা যদি কোনো সময় যদি ইউএসটিসি বা ইনস্টল হতে সময় লাগে তখন আপনারা ওয়ার্ড যাইবা যাওয়ার পরে এখানে ইউএসটিসি লেখবা লেখার পরে টাইপ ইউএসটিসি ডাউনলোড করবো ডাউনলোড করার পরে আপনারা একটু ডাউনলোড ফাইলও যাইব ডাউনলোড ওখানে আইব এগুলো আপনারা কপি করবো কাট করবো কাট করিয়া আপনারা যে এক্সপ্লোর আছে এক্সপ্লোর ডাবল ক্লিক করবেন এক্সপ্লোর ডাবল ক্লিক করার পরে আপনারা যেটা আইব যে ওরকম আইনা নিয়ম ইয়ে করার সময় তারপরে আমরা এসটিএস গেছি এসটিএস যাওয়ার পরে আমরা যে নামটা ওয়েবসাইট খুলছি আমরা যে নাম দিয়ে ওয়েবসাইট খুলছি ও নামর ফোল্ডারের ভিতরে যাইব যাওয়ার পরে আমরা দেখবো যে এখানে লেখা আছে ডাব্লিউপি কন্টেন্টও যাইব যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে প্লাগইনে গেলে আমি দেখতাম আমার প্লাগইন কোনগুলো এখানে আছে তো এখানে দেখুন আমি একটু আগে টেস্ট করছি যে ওয়ার্ডপ্রেস এসইও তো এখানে আপনি টেস্ট করে যাওয়ার পরে আপনি এখানে যদি যাই আপনার যে ওয়েবসাইটে যাইবা যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টল প্লাগইনও গেলে দেখবা যে আপনার প্লাগইন কোনগুলো আছে তো এখানে যাওয়ার পরে আপনি দেখবা যেখানে লেখা আছে ইউএসটিসি জাস্ট এখানে এটা অ্যাক্টিভ ভরে দিবেন একটু মানে লং প্রসেস বাট বিষয় একটু মানে ফার্মানি আপনারা একটু লং প্রসেস হয়ে যায় মানে নরমালি ম্যানুয়ালি এটা কিন্তু অনলাইনে যখন ক্লায়েন্টের কাজ করবা তখন এটা লাগতো না জাস্ট ম্যানুয়ালি যখন আপনারা নিজের সময় যখন করতে যাইবা তখন হয়তো একটু প্রবলেম করতে পারে যখন প্লাগইনটা এর হইতে পারবানি না সমস্যা হইব আপনার আচ্ছা তাহলে আপনারা কতটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন আপনারা অনেকে আগরগুলো প্র্যাকটিস করছেন না আর বেশি দেখাইলে বাদে সব জমে যাবেও বেশি তো আপনারা ওগুলো প্র্যাকটিস করেন এগুলো শেষ করেন যেগুলো অন পেজে যেগুলো দেখানিও এগুলো শেষ করেন জাস্ট আমি কালকে ইউএসটিসিও দেখাইলে ইউএসটিসিও প্রবলেম সলভ তারপরে কিরকম প্রবলেমগুলো সলভ হয় এগুলো দেখাইলে আগামী কালকে আপনার আগামী নেক্সট ক্লাসে আপনারা অন পেজে শেষ হবে এরপরে আমরা ইউএসটিসি কনফিগারেশন অথবা যেটা হয় ইউএসটিসি সার্ভিস অথবা টেকনিক্যাল ইস্যু যেটা আছে আমরা দেখবো এরপরে আমরা অফ পেজ দেখব সো আপনারা যেগুলো অন পেজ দেখানো হয়েছে অনেক প্রায় অনেক প্র্যাকটিস হচ্ছে না সো এগুলো প্র্যাকটিস করেন যে স্টেপ যেগুলো দেখানো হয়েছে স্টেপগুলো তো লেখা আছে আপনারা আছে
স্টেপগুলো লেখা আছে নি আপনার কাছে বিষয়গুলো? জয় লেখা আছে। ওই স্টেপগুলো ফলো করেন। ওই স্টেপগুলো যদি ফলো পারফেক্টলি হয় তাইলে মোটামুটি এসিও 90% কনফার্ম হয়ে যায়। তো 90% কনফার্ম হয় তাইলে আমরা স্পেশালি জাস্ট দেখবো যে আমরা প্রবলেম কোনগুলো আছে, যদি প্রবলেম দেখা যায় প্রবলেমগুলো সলভ করলাম, আর নাহলে তো আপনারা যে এসিওটা করতে হবে। তো বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করেন। আর এতটুকু পর্যন্ত কোনো সমস্যা তাহলে হইতে পারে, যতটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকে তাইলে হয়। আর আপনার ক্লায়েন্টের অবস্থা কি থাক, আপনারা ক্লায়েন্ট কাজ ফাইডা হইলেন ভাই আমার লিঙ্কডিনে পোস্ট করতে পারি না কেন? এটা পোস্ট লিংক দিয়ে নি, যে নরমালি পোস্ট হয় না। ফাইবার লিংক, আচ্ছা লিংক শো করে না, শহর না পোস্ট করাই যায় না, ট্রাই अगेन দেখা খালি। এলা তো হয় না, আমরা তো নরমালি আমরা তো পোস্ট করতে পারি। বা এমনি নরমালি পোস্ট করতে গেলে ওই যে কিতাব ফেসবুকে কিতাব মেসেঞ্জার গ্রুপও সব সময় ফর্ম দেখায়, কোনোভাবে পোস্ট করতাম পারে না আমরা। আমরা ছবি দিয়ে ট্রাই করছি, ছবি দেওয়া আর হ্যাশট্যাগ দেওয়া ট্রাই করছিলাম, তাও হয় না। আপনারা ভেরিফাই করে লিবা, কেন দেবা যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই চাইছি নি জি না, ভেরিফাই তো চাইছে না, ভেরিফাই তো করা ইমেল থেকে। না, আইডি কার্ড দিয়ে লিংক দিলে এখন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়, ও লিংক দিলে ভেরিফাই করতে হয়। কানেকশন হয় মনে আপনাদের নেটওয়ার্ক কানেকশন নেই যে মানে মানুষ কানেকশন হয় মন ফ্রেন্ড হয় মন তেমন নাই ভাই, ফ্রেন্ড তো দেবা তার এখানে বা তারা সাপোর্ট আছে, কন্টাক্ট আছে, তাহলে কন্টাক্ট করে লিবা, অথবা আপনি যেও পারবো এটা ভেরিফিকেশন ইনসাইড ভেরিফিকেশন করে লিবা, আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন করে লিবা। যাচ্ছে। এমডি নুরু সাইন, সাব্বির আহমেদ শিপু, তাননি বেগম, আলামিন ইসলাম, দিলওয়ার হুসাইন, হাসান মোহাম্মদ, আসি ভাই। অনিমেষ রয়, আছি। ফাতিমা জান্নাত সুইটি, রনি দেদীপ, আছি আছি। রেদওয়ান ইসলাম আরিফ, ফারহান আহমেদ মুবিন, ফাহিম আহমেদ মুবিন, আসি সুমাইয়া জেরিন লুচি। আছি ভাই। আচ্ছা, তো আপনারা এখন প্র্যাকটিস করতে না পরে প্র্যাকটিস করতে, কোনটা করতে? তো ভাই, আপনারা এখন প্র্যাকটিস হলে এখন প্র্যাকটিস করতে শুরু করতে পারেন। আপনারা কি চেক কিটা করতে এখন প্র্যাকটিস করবা না বাদে করতে, কোনটা করতে? বাদে করবো ভাই, আমার এনে কারেন্ট নাই। পরে করি ভাই, ফ্রি হই আর কি ভাই, বললাম আর কি আমি। আচ্ছা, তো আপনারা এগুলো প্র্যাকটিস করেন, বুঝছেন? এমন পেজে সেগুলো প্র্যাকটিস না হয় এগুলো আইতো না, বুঝছেন? এগুলো প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই, ক্লায়েন্টের কিতাব ব্লগ রেডি করা থাকবে, সবগুলো রেডি করে দেবো, ব্লগ রেডি করে দেবো। আমরা কাজ কিটা দেবো ভাই? আমরা তো স্টেপগুলো ফলো করবো, আর আমরা যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা দিয়ে আমরা তার কিওয়ার্ড যদি রিসার্চ করা না থাকে তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, রিসার্চ করে আমরা কাজ শুরু করবো। আর ওই যে স্টেপ যেগুলো দেখাইলাম ওই স্টেপগুলো করতে হবে, গতকালকে আজকে যেগুলো দেখাইছি ওগুলো। ক্লায়েন্টের কন্টেন্ট দেওয়া যাবে, যদি কন্টেন্ট দেওয়া না যায় কন্টেন্ট এডিটরটা দিয়া কন্টেন্ট লিখে আনবো। কন্টেন্ট লেখা যদি আপনি পারোই লেখতা তাইলে কন্টেন্ট নতুন কন্টেন্টগুলো লিখে দিবা, কন্টেন্ট এডিট করতে পারবে, আর নাইলে এটা কন্টেন্টগুলো এডিট হবে, আপনি শুধু এসইও করে দিবা, বুঝছেন? কন্টেন্ট এডিটিং আমরা দায়িত্ব না, যদি আমরা কন্টেন্ট পারিতে করবো, আর নাইলে এটা আমরা দায়িত্ব না, আমরা দায়িত্ব হলো এসইও করে দাও। এখন যা করার কোনো প্রশ্ন তাহলে হয়, কোনো সমস্যা তাহলে হইতে হবে, আর কিছু জানার তাহলে ভাই জি। মানে নয়েস করায় ভিডিও দেখা দিলাম তো যে ভাইবার থেকে করতে পারেন। তারপরে এখন নর্মাল অনেকে করে, যারা জানে না তারা তো করে না, অনেকে জানে না,
তো নর্মাল অনেক ইউটিউবার আছে যারা জানে না যে ইউটিউবে এসে বলতে কিছু একটা আছে, তো তারা অফার করতে হবে যে স্পেসিফিক নাই যে ওই ইউটিউবারে হরাই বইলা কিন্তু না, কিন্তু যারা সেলিব্রিটি হয়ে গেছে, যারা ইউটিউবে ভিউ প্রচুর হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে 5-6 হাজার 8-10 হাজার হয়ে গেছে, এরা হরাইতো না। যারা নতুন অবস্থায় আছে তারা হরায়, বুঝছেন? যারা টোপটি গেছে এরা তো হরাই লাভ নাই, তারা তো অলরেডি ভিউয়ার, প্রত্যেকটা ভিডিওর ভিউয়ার 1 লাখ 2 লাখ ভিউয়ার, তারা তো হরাইতো না। যারা ভিউ কম, যারা সাবস্ক্রাইবার কম, তারা হরায়। নতুন যারা আছে, বুঝছেন, নতুন ইউটিউবার যারা আছে তারা হরাইতো। তো ইনস্টাগ্রামে নিউ ইউটিউবার হওয়া যায়, তারপরে টুইটারে নিউ ইউটিউবার লেখলে হ্যাশট্যাগ দিয়ে নিউ ইউটিউবার হওয়া যায়। সেম টুইটারে মাথা ইসলাম কত জনের, তারা এখন লাগতো না। তো তারা ইউটিউব এসে গুরুত্ব বুঝাই দেব, বুঝছেন? ইউটিউব এসে গুরুত্বটা মানে ফোকাস করতে হবে যে ইউটিউব এসে করলে তারা কিরকম ফায়দা পাইব, ওই জিনিসটা তারা করতে হবে। যে তারা র্যাঙ্কও যাইব, ভিউ বেশি পাইব, সাবস্ক্রাইবার বেশি পাইব, তারা লোক দেখাইতে হবে। এসিও বলতো তো ভাই খালি ও জাস্ট ট্যাগ গুলাই তো ভাই আমরা সেটআপ করে দিতাম, ওটাও না ভাই। যে ট্যাগ সেটআপ করে টাইটেলটাতে আর ট্যাগ অনুযায়ী হলো ডেসক্রিপশন ও টাইটেল ট্যাগ গুলো বয়া দেওয়া, আর যে কিওয়ার্ডটা ডেসক্রিপশনে বানিয়ে দেওয়া, টাইটেল ও বয়া। মানে ভাই আমি প্র্যাকটিসও লাগি না বানাইলাম, কি বেশি ভিউ হয় না ভাই, আপনার 10-12 হাজার ভিউ হয় ভাই, এমনি জাস্ট প্র্যাকটিসও লাগে। শুধু কন্টেন্ট মানে এসিও করার পর এটা প্রমোশন করতে এটা সোশ্যাল মিডিয়া গুলো শেয়ার করতে, লেখা অপশন পাইছে যে শেয়ার ফেসবুক টুইটার লেখা থাকে, যে খালি ফেসবুকও করে বেশি ওগুলা শেয়ার করতে হবে, শেয়ার না করলে গেলে হইতো না। আর এমনি র্যাঙ্ক কিলা করেন ভাই, ওই যে মানে সার্চ মারলেও মানে নতুন অবস্থায় আপনারা একটা জিনিস করবা, আপনারা তো একটু লং টেল কিওয়ার্ড আর 3-4টা কিওয়ার্ড মানে 3-4টা ওয়ার্ড একটা কিওয়ার্ড বানাইবা, আউটপুট দিতে তার যে টপিক আছে টপিকের অনুযায়ী, তো ও কিওয়ার্ড দিয়ে যখন আপনি সার্চ করবা তারটা তো মানে তাড়াতাড়ি র্যাঙ্ক হইতে হবে। লং টেল কিওয়ার্ড দিয়ে তাড়াতাড়ি র্যাঙ্ক হইব, ক্লায়েন্টকে রেজিস্ট্রেশন করতে হবে যে লাইক ও কিওয়ার্ড র্যাঙ্কও আছে, ক্লায়েন্টও বুঝলো যে তারিখও র্যাঙ্কও তাও ও যে টপিক আছে ও টপিক অনুযায়ী তার একটা কিওয়ার্ড বানাই, কিওয়ার্ড দিয়ে করে দিবা, রেডি করে দিবা, যেটা খুব কম ইউজ হচ্ছে তারই র্যাঙ্ক হয়। সার্চ ডিফিকাল্টি কম, তাড়াতাড়ি র্যাঙ্ক হয়, লং টেল কিওয়ার্ড ইউজ করবে। তো আপনারা প্র্যাকটিস করেন আর ক্লায়েন্টের লগে মাতলে ইনশাআল্লাহ কাজ আইব। একটু সময় লাগবে হয়তো, বাট হতাশ হইবা না, বুঝছেন? কোনো সময় হতাশ হইবা না, হতাশ হইবা মানে আপনার পিছে পড়ে গেছে। ভাই তো ফাইবার ইমপ্রেশন কি করে ইমপ্রেশন পারে না, ইমপ্রেশন তো আপনি শেয়ার করতে, সোশ্যাল মিডিয়া গুলো শেয়ার করতে হবে, তারপরে যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো শেয়ার করবে, যে তারা ফেভারিট এক্সচেঞ্জ তারপরে ভিউ এক্সচেঞ্জ করে ওগুলো শেয়ার করবে, সময় লইয়া বইবা প্রতিদিন গ্রুপগুলো শেয়ার করবে। এটা তো ক্লিক হলো যে পিন্টারেস্টও দিবা, সবাই পিন্টারেস্টও দিলে যারা ইমপ্রেশন আছে তো তোমরা দিলে তো আর কথা মিনিমাম 2-3টা হয় ডেইলি পারে। আর পিন্টারেস্টে যত বেশি কাজ করা যায় অতটা দেখছি আমি যে ক্লিক করে ক্লায়েন্টে ক্লিক করে বাইরে ক্লিক করে অন্তরে মিলে। তো পিন্টারেস্ট পিন করে দিবা, ছবি দিয়া পিন করে দিবা, লিংক ডেসক্রিপশন লিংক দিয়া দিবা। মানে ক্লিক করে কিন্তু হয় না, ইমপ্রেশন পায়। আচ্ছা ভাইয়া এটা জানার আছে, লিড জেনারেশন কি ডাটা এন্ট্রির মতো নেই? লিড জেনারেশন নেই, যে ডাটা এন্ট্রির মতো। আচ্ছা ফাতিমা সিটি এর কিতাব হইছেন ক্লিক হয় কিন্তু মানে কি হয় না, তো মানে আমার মানে ডেসক্রিপশন তো প্রবলেম না, প্রবলেম কত সাউন্ড কমন আপনার, কত সাউন্ড কমন ইমপ্রেশন কমন নেই আপনার, ইমপ্রেশন কমন কইরা নি সাউন্ডটা কম আইছে, শোনা গেছে না, আপনার কথা ক্লিয়ার নাই ভাই। অফার উইথড্র মারলে কি তবে কোনো সমস্যা নেই ভাই, মানে অ্যাকাউন্ট না আন্দাজে মানে করবা না, ক্লায়েন্টের কনফার্ম হয়ে তার এফোর্ট ক্রিয়েট করে দিবা, কাস্টমার যেগুলো জি কনফার্ম হয়ে দিবা। ফাতিমা জানা সুইটি আবার কোন চেনে কিতা কইছিলা?
বুঝতে পারতেন না আসলে বা কথা বুঝি না আপনার যাচ্ছে সমস্যা না আপনি আমার ইনবক্সও কইবা কি তা কইতে চাইছিলেন আর আপনারা ভালো থাকুন আর দেখা হইব নেক্সট ক্লাসে আপনারা প্র্যাকটিস করেন বুঝছেন নি প্র্যাকটিস না করলে এগুলো কোনো কাজ হইতো না পরে লাস্টে আর পরশুদিন ক্লাসে তো মানে নেক্সট ক্লাসও আপনারা ভালো থাকবেন তাইলে সব